আজকে 18ই জানুয়ারি 2026, ঘড়িতে এখন সময় 4:19। আর আমরা শুরু করছি আমাদের চতুর্থ গ্রুপ ট্যুর গুজরাটের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে আমাদের ট্রিপ কিন্তু আজকেই শুরু হচ্ছে না, আমাদের ট্রিপ শুরু হয়েছে আরও দুদিন আগে। গত 16 তারিখে আমাদের আরও একদল সহযাত্রী তারা ট্রেনে করে রওনা দিয়েছেন আহমেদাবাদের উদ্দেশ্যে। এবং আজকে আমরা যে যাচ্ছি ইন্ডিগো ফ্লাইটে, এর পরেও রয়েছে আকাশে এয়ারওয়েজের ফ্লাইট, কিন্তু সেই ফ্লাইট প্রায় 2 ঘন্টা লেট। সেই ফ্লাইটে করে কয়েকজন যাচ্ছেন, তাছাড়াও বিলাসপুর থেকে আসছেন, আরও কোথা থেকে আসছেন, ত্রিপুরা থেকে আসছেন। সবাই মিলে আমরা গিয়ে একসাথে জমায়েত হব আহমেদাবাদে। এবং এই জন্যই আপনাদের সবার শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমরা এই গুজরাট ভ্রমণ শুরু করতে চলেছি। সবাই আশীর্বাদ করুন বড়রা, যাতে আমরা এই ট্রিপ খুব সুন্দরভাবে আগের মতো, যেরকম আগের ট্রিপগুলো আমরা খুব ভালোভাবে ভ্রমণ করতে পেরেছি সবাইকে নিয়ে, এই ট্রিপটাও যেন সেইভাবেই ভ্রমণ করে আসতে পারি। আমরা এখন এয়ারপোর্টে ঢুকলাম, আর এখন সবে দীপ্তিদি এসেছেন। এখনও পর্যন্ত সবাই আসেননি, সবাই আসুক, আমরা লাগেজ ড্রপ করে দিই, তাই তো? লাগেজটা ড্রপ করে দিই। হ্যাঁ, সবাই তো এসে গেছে, জানো না? লাগেজ ড্রপ কমপ্লিট হয়ে গেল, এরপরে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের দিকে। এইবার ক্যামেরা বন্ধ করতে হবে, সিকিউরিটি চেকিং কমপ্লিট হলে তারপরে আবার ক্যামেরা অন করব। আমরা প্রত্যেকবার ট্রেনে আমাদের সহযাত্রীদের নিয়ে যাই, আর বিভিন্নজন বিভিন্ন কম্পার্টমেন্টে থাকেন। আমরা পুরো ট্রেন এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করি, কিন্তু এইবারেই প্রথম যে ট্রেনে এক একজন উঠেছেন এক এক জায়গা থেকে, তারপরে ফ্লাইটে বিভিন্নজন বিভিন্ন ফ্লাইটে, মানে পুরো আহমেদাবাদে না যাওয়া পর্যন্ত সকলের সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নেই। এই গেট নাম্বার 104-এর সামনে আমরা যাই, দেখি সেখানে বোধহয় সবাই রয়েছেন। আপনারা পৌঁছে গেছেন? আর কেউ এসছে? আমরা দুজন, আর কেউ তো চিনি না কাউকে, আমরা দুজন। ওই যে আচ্ছা, আপনাদের উজ্জয়িনীর কার্ডটা দেখেই তো আমরা উজ্জয়িনীটাও করলাম গত বছর। ঠিক আছে। আপনাদের বাড়ি কোথায়? সোদপুরে। আচ্ছা 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 আচ্ছা। সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা এই 104 গেট নাম্বার, তার সামনে এসে বসে রয়েছি। এই রানাবাবু আমাদের সাথে রয়েছেন, আরও সবাই রয়েছেন, কিছু রয়েছেন ওই দিকে, কিছু রয়েছেন সামনে, সবাই রয়েছেন। কিন্তু একটা চিন্তার বিষয় হচ্ছে, আমাদের টিম মেম্বারদের মধ্যে একজন এখনও এসে পৌঁছায়নি। না না, ও এসে গেছে। এসে গেছে? আচ্ছা, এসে গেছেন, কিন্তু আমাদের সাথে এখনও তার যোগাযোগ হয়নি। এদিকে বোর্ডিংও শুরু হয়ে গেছে। চলো আমরা এবার যাই আস্তে আস্তে। কে কোথায় আছে সব খুঁজে খুঁজে বের করছে। এটা খুব চিন্তার হলো যে এখনও তিনি ফোন ধরছেন না, ফোন বেজে যাচ্ছে অথচ ফোন ধরছেন না। এই একজনের জন্য এদিকে এই যে বোর্ডিং এখানে শুরু হয়ে গেছে। যাক গিয়ে আমরা বোর্ডিংয়ের লাইনে দাঁড়াই। দাও ব্যাগটা আমার হাতে দাও। উনি এয়ারপোর্টে ঢুকে গেছেন, কিন্তু কোথায় আছেন সেটাই বোঝা যাচ্ছে না। এই বুবু সবাইকে চেনে, সবার সাথে যোগাযোগ করেছে বুবু। চিনি না, ওনার ডিপিতে গোপালের ছবি, ওনাকে আমি চিনি না। আমি নামে জানি আর কণ্ঠটা চিনি, কিন্তু এখানে দেখলে চিনতে পারবো না। যাকে, আর এইখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি বোর্ডিংয়ের লাইনে। আগের বাসে গুতোগুতি করে গিয়ে লাভ নেই, এটাতেই চলুন। কত নম্বর আপনার? হ্যাঁ চলুন, আমাদের পেছনেই। যাক, অবশেষে যাকে পাওয়া যাচ্ছিল না ওনাকে পাওয়া গেছে। উনি আগেই উঠে বসেছেন, আমাদের দুটো সিট আগে ওনার সিট। উনি বললেন যে ওনার ফোনে কোনো মেসেজও ঢুকছে না, ফোনও ঢুকছে না,
তা পাওয়া গেছে, আমরা সবাই মিলে যাচ্ছি, এটুকুই শান্তির ব্যাপার। তবে ফ্লাইট রানিং হলেই কিন্তু আমরা দুজনেই সোজা ঘুমিয়ে পড়ব। 6:20 ফ্লাইট, এয়ারপোর্টে এসে পৌঁছেছি 4:20-তে, বাড়ির থেকে বেরিয়েছি 3:30-টে। আগামীকাল আহমেদাবাদে আমাদের সাইট সিইংয়ের প্রোগ্রাম আছে, কাজেই জেগে থাকার কোনো মানে হয় না। আমাদের পৌঁছানোর কথা হচ্ছে, হ্যাঁ মানে আজকে ভুল বলেছি, যেহেতু রাত্রে ঘুম হয়নি, আর জেগে থাকার কোনো মানে হয় না। আর ফ্লাইট গিয়ে পৌঁছাবে হচ্ছে 9:15টায়, শিডিউল টাইম। আমরা আহমেদাবাদ পৌঁছে গেলাম এবং সঠিক সময়ের আগেই পৌঁছেছি। 9:15টায় পৌঁছানোর কথা ছিল, আমাদের ফ্লাইট ল্যান্ড করলাম 9টার সময়। আজকে 18 তারিখ, মানে 18ই জানুয়ারি। এরপর 27শে জানুয়ারি পর্যন্ত 10 দিন আমরা গুজরাটের বিভিন্ন জায়গা ভ্রমণ করব। সকলে আসছেন এক এক করে। হ্যাঁ চলুন, আস্তে আস্তে চলুন, আসুন। এখান থেকে আমরা সকলের জন্য ওলা বা উবার বুক করব এবং এখান থেকে অর্থাৎ এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব 12 কিলোমিটার মতন। ওই মোটামুটি ধরে নিন যে 25 মিনিট মতন সময় লাগবে, মানে গুগল যেরকম দেখাচ্ছে। এখন যাচ্ছি সবরমতী নদীর পাশ দিয়ে। এই যে এই দিকটিতে সবরমতী নদী এবং এইখানে যে রিভার ফ্রন্ট, সেটি অসাধারণ লাগে, বিশেষ করে রাত্রিবেলায়। আমরা আজকেই চেষ্টা করব সেইখানে আসার। আমরা এখন হোটেলে এসে পৌঁছেছি, এক এক করে রুমে চেক ইন করা হচ্ছে। এই দেবাশিসবাবু এবং ওনার মিসেস, ওনারা এসেছেন গতকাল এসে আহমেদাবাদে ছিলেন, আজকে আমাদের সাথে জয়েন করলেন। নমস্কার। আহমেদাবাদে যে হোটেলটিতে আমরা উঠেছি, আমাদের গেস্টদের প্রত্যেককেই এই ধরনের রুমই প্রোভাইড করা হয়েছে। রুমটি আপনারা দেখছেন, যথেষ্ট বড় রুম, রুমের সাইজও যথেষ্ট বড়, রুমের যা যা অ্যামিনিটিস সেগুলি সবই আছে, অর্থাৎ টি কফির শেষে কমপ্লিমেন্টারি জলের বোতল, এগুলো সবই রয়েছে। আর তার সাথে এই রুমগুলির একটি উল্লেখযোগ্য দিক হলো যে রুমের পুরো দেয়াল জুড়ে জানলা, এবং পর্দা সরালেই
বাইরের খুব সুন্দর ভিউ, এক একটি রুমের ভিউ এক এক রকম। এইদিকে এই যে রুমটি আপনাদের দেখাচ্ছি, এই রুমের ভিউটিও যথেষ্ট ভালো। আর তাছাড়া রুমের বাথরুমটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমে যা যা ইকুইপমেন্টস সেগুলি সবই রয়েছে। এই জায়গাটি হলো ডাইনিং, এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন। আচ্ছা, আপনারা সবাই রুমে গিয়েছিলেন তো? হ্যাঁ, রুম ঠিক আছে? সবার পছন্দ হয়েছে তো রুম? ঠিক আছে। এইখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আর এই যে অমিতাভ, এই অমিতাভ রয়েছে আমাদের কিচেনের দায়িত্বে। অমিতাভ একটু তাকাও। হ্যাঁ, এই যে আমাদের সেকেন্ড গ্রুপ, ওনারা চলে আসলেন। এনারা সবাই ট্রেনে এসছেন। আসুন। আসুন, আস্তে আস্তে আসুন। এখন আমাদের থার্ড টিম, এনারা এসে পৌঁছালেন। এনাদের ফ্লাইট লেট ছিল, মোটামুটি আমাদের সবাই চলে এলেন। এবং যেহেতু এনাদের ফ্লাইট লেট ছিল, সেই কারণে আমাদের নির্ধারিত প্রোগ্রাম কিছুটা চেঞ্জ করতে হয়েছে। আগে আমরা এখন লাঞ্চ করে নেব আগে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা চলে যান, আমি যাচ্ছি। তারপরে আমরা বেরোবো সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব সবরমতী আশ্রম। আমাদের খাওয়া দাওয়া চলছে। প্রথম দিন দুপুরবেলায় আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে এবং মাছের মাথা ছাড়া যে যেটা খাবেন, আর তার সাথে মাছ এবং চাটনি, পাঁপড়। যারা নিরামিষ তারা পনির। আর আপনারা কীরকম খেলেন বলুন? একটু দেরি হয়েছে প্রথম দিন, কিন্তু কীরকম লাগলো বলুন? রান্নাবান্না কীরকম খেয়েছেন? ভালো। আপনি বলুন দাদা, রান্নাবান্না কেমন খেলেন? খুব সুন্দর রান্না হয়েছে। মহাত্মা গান্ধীর অন্যতম প্রধান কর্মস্থল বা তার জীবনের সাধনার এক অন্যতম ক্ষেত্র এই সবরমতী আশ্রম। তিনি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন, ফিরে এসে 28 জন সহযোগী বা বন্দীকে নিয়ে তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন। এটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1915 সালের 25শে মে। মহাত্মা গান্ধীর অন্যতম সহযোগী জীবনলাল দেশাই এর নিকটবর্তী 10 কিলোমিটার দূরেই কোচরাব বলে একটি জায়গা, সেইখানে তার বাড়িতে এই আশ্রম প্রথম প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিল সত্যাগ্রহ আশ্রম। গান্ধীজি মনে করতেন যে একজন সত্যাগ্রহীর জীবন শেষ হয় শ্মশানভূমিতে, নয় কারাগারে। সেই কারণে এইখানে তিনি 1917 সালের 17ই জুন এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আর তার পরবর্তীকালে এইখানে তিনি অবস্থান করেন 1930 সাল পর্যন্ত। একজন সত্যাগ্রহী বিপ্লবীর জীবন কতটা সহজ সরল এবং বাহুল্যবর্জিত হতে পারে তা তিনি এই আশ্রমের তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তার নিদর্শন রেখে গেছেন। সবরমতী আশ্রমের পরিবেশ নিয়ে তো কিছু বলার নেই, ভীষণ সুন্দর। চারিদিকে আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মানে একেবারে পাখির ডাকে মুখরিত হয়ে উঠেছে। টিয়া পাখি অসংখ্য, দারুণ লাগছে। ভালো লাগছে আমাদের, সত্যিই তাই। এসে নিজে খুবই ভালো লাগছে, দাদাদের সঙ্গে বেড়াতে এসে নিজেকে খুবই ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এরকম আমরাও আসতে পারবো এখানে। আর সবাই ভীষণ ভালো, খুব সুন্দর অ্যাডজাস্ট করছে। আজকে যদি মানে ফ্রেন্ডলি হয়ে গেছে একদম। এখানকার যে উল্লেখযোগ্য জায়গাগুলি রয়েছে তার মধ্যে এইখানে রয়েছে হৃদয় কুটির বা হৃদয় কুঞ্জ, যেখানে কস্তুরবা গান্ধী তিনি বসবাস করতেন। এছাড়া এই দিকে রয়েছে মীরা কুটির বা বিনোদা কুটির, এই দিকে রয়েছে নন্দিনী অতিথি গৃহ, এবং এই যে সামনে মঞ্চটি দেখছেন এটি হচ্ছে প্রার্থনা মঞ্চ। এই রকম বিভিন্ন উল্লেখযোগ্য স্থান যেটি গান্ধীজি এই সবরমতী আশ্রমে গড়ে তুলেছিলেন,
এখানে আপনারা ঘুরে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের অনেক রকম মূল্যবোধ আজও অবধি আমরা এখান থেকে নিতে পারি, সংগ্রহ করতে পারি, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যে প্রজন্ম শুধুমাত্র বই পড়ে শিখছে, যেগুলো জানছে গান্ধীজি সম্পর্কে, যে সুযোগটা আমরা এখানে এসে জানতে পারছি, যে সুযোগটা আমরা আসতে পেরেছি বলে ভারতবর্ষে কতজন মানুষ এখানে আসতে পারছে, তাই না? এই সবরমতী আশ্রম একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডের বা বিভিন্ন চিন্তাধারার উৎসের একটি অন্যতম কেন্দ্র ছিল। 1930 সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান এই সবরমতী আশ্রম থেকেই শুরু করেন এবং এখান থেকে 241 কিলোমিটার হেঁটে তিনি ডান্ডি পর্যন্ত গিয়ে সেই বিখ্যাত লবণ আন্দোলন করেছিলেন, যার পরে তাকে গ্রেপ্তার করা হয়। সেই 1917 সালে এই আশ্রম প্রতিষ্ঠা হওয়ার পরে 1930 সাল পর্যন্ত মহাত্মা গান্ধী তার জীবনকালের একটি দীর্ঘ সময় এই আশ্রমেই কাটিয়েছেন এবং তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, তার ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিভিন্ন চিঠিপত্র ইত্যাদি নিয়ে এখানে একটি গান্ধী সংগ্রহালয় সেটি উদ্বোধন করেন পণ্ডিত জওহরলাল নেহেরু 1963 সালে। সবার সাথে আসলে আনন্দটা হয় ঠিকই, কিন্তু মন দিয়ে ভিডিও করা যায় না, যার জন্য আমি কোনো রকমে বুড়ি ছোঁয়া করে প্রত্যেকটা স্পট আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। যারা এসেছেন তাদের সাথে ঘুরতে, তারপরে কেউ অন্যদিকে কোথাও চলে গেলেন কিনা এই সব দেখতে দেখতেই আমার সময় চলে যাচ্ছে, কাজেই ভিডিও সেরকমভাবে আমি করতে পারছি না। এখন আমরা এসেছি অটল ব্রিজে। এই অটল ব্রিজ জায়গাটি খুব সুন্দর এবং রাত্রিবেলায় মানে এই সন্ধ্যের পরের থেকে বিশেষ করে খুব ভালো লাগে দেখতে। এখানে আজকে জনসমুদ্র, যেহেতু আজকে রবিবার, ভীষণ ভিড়। আর এখানে একটা ফ্লাওয়ার শো হচ্ছে, তার টিকিটের দাম হচ্ছে 150 টাকা। আমরা যখন এসছিলাম এত ফাঁকায় দেখেছি, আর এইবার জানি না কতটা ঠিকঠাক দেখতে পাবো, এত ভিড়। কিন্তু অসম্ভব সুন্দর লাইটিং এখানকার, সেটাই দেখবার জন্য এসছি। আশা করি সবার খুব ভালো লাগবে। मेहंदी तेवावी माळवे नैनो रंग गयो गुजरात रे मेहंदी रंग लाग्यो। দারুণ না? অসাধারণ না? মানে এখানে না আসলে একটা মিস হতো, ভয়ঙ্কর মিস হতো। गुजरात रे मेहंदी रंग लाग्यो रे नानो दियरिया। রানাদা, আপনি লম্বা আছেন, একটু দেখুন কোথায়। এই যে এনাকে চিনে রাখুন, ইনি হচ্ছেন হারিয়ে যাওয়ার জন্য বিখ্যাত। সেই মানে এয়ারপোর্ট থেকে আজকে আসার সময় সেই ভোরবেলা এয়ারপোর্ট থেকে হারিয়ে যাচ্ছেন, ফ্লাইটে উঠে তারপরে এনাকে খুঁজে পেয়েছি, যার জন্য এনার কোমরে একটি দড়ি বেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে মনিটরের দায়িত্ব দেওয়া হয়েছে যে সবাইকে গুনে গুনে নামানো আর গুনে গুনে তোলা। मेहंदी तेवावी माळवे नैनो रंग गयो गुजरात रे मेहंदी रंग लाग्यो रे वाटी घूंटीने भर्यो वाट कोने वाटी घूंटीने भर्यो वाट कोने भाभी रंगो तमारा हाथ रे मेहंदी रंग लाग्यो रे। এত সুন্দর একটা ফ্লাওয়ার এক্সিবিশন না, মানে চিন্তা করা যায় না, অভিভূত হয়ে গেলাম, অভিভূত হওয়ার মতন। অসাধারণ। মানে এইরকম আপনারা জীবনে আমরা দেখিনি। আহমেদাবাদে শীতকালে আসলে, মানে আমরা এই যে সময়টাতে এসছি, এটা হচ্ছে জানুয়ারির আজকে 18 তারিখ, আপনারা এই তারিখটা মনে রাখুন। এই সময়তে
এখানে সপ্তাহব্যাপী এই রকম ফ্লাওয়ার এক্সিবিশন হয়। এবং এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু টবের গাছ নয়, এগুলো সব মাটিতে এইভাবেই পুরো চারা রোপণ করে গাছগুলোকে বড় করা হয় এবং পুরো পরিকল্পনা করে এই ধরনের এক্সিবিশনের জন্য পরিবেশটাকে তৈরি করা হয়। অসাধারণ এক্সিবিশন দেখলাম। এখানে দেখুন এই সবরমতী নদী, তার পাশে এই এক্সিবিশন হচ্ছে, আর সবরমতী নদীর তীর এই রকম সুন্দর করে বাঁধানো, খুব সুন্দর গাছ দিয়ে ফুল দিয়ে এত সুন্দর নদীর পাড় বাঁধানো। আর এই দেখুন এইদিকে অটল ব্রিজ। যেহেতু গুজরাটে ঘুড়ি খেলার প্রচণ্ড প্রচলন, এই জন্য ঘুড়ির আকৃতি বিশিষ্ট এই ব্রিজটি, এই ব্রিজটা কিন্তু ফুট ব্রিজ, আর এটা সবরমতী নদীর উপর তৈরি। এই ব্রিজটা উদ্বোধন হয়েছিল 27শে আগস্ট 2022 সালে, আর এই ব্রিজটা 980 ফুট লম্বা আর 42 ফুট চওড়া। আমাদের এই গুজরাট ট্রিপের সবাই যেহেতু বিভিন্ন জায়গা থেকে এসছে এবং বিভিন্ন সময়ে এসে জড়ো হয়েছেন, এজন্য এইবার আর তাদের হাতে গিফট আগে তুলে দেওয়া হয়নি। এখানে সবাই আজকে বেশ সান্ধ্যকালীন আড্ডায় যোগদান করেছে সবাই। এখন আমি সবার হাতে গিফট তুলে দিচ্ছি। গিফট কেমন হয়েছে ওরা বলবে। কাকে দেব? সবচেয়ে যে লেট করেছে, এই জন্য আজকে সারাদিনে সবচেয়ে যে লেটও, এই যে কাজরি ব্যান্ডেলে থাকে, আজকে খুশি হয়ে দিয়েছি, আর কালকে থেকে শাস্তি হবে। শাস্তি তো অ্যাকসেপ্টেড। সুন্দরী দিদি, কাম বন্ধু সঞ্চারী দাদা, কোথা থেকে এসছেন বলবেন? নাম বলুন। হ্যাঁ, এই হচ্ছে সোমা। পায়ে ব্যথা নিয়ে যা আজকে দেখালেন এন্থু, সত্যি অবাক হওয়ার মতো। কোথা থেকে এসছো বলো? আর এই দাদা আমাদের ফাঁকি দিয়ে গুজরাটের থালি খেয়ে এসছে, পানিশমেন্টটা পরে হবে। সবাই চেনে। নম্রতা বিলাসপুর থেকে এসছে। ইন্দ্রাণী সবচেয়ে দূরের থেকে এসছে, ত্রিপুরা থেকে। পুণ্যশ্রী মানে ও আর ও দুজন বন্ধু কাম বোনও। দাদা কোথা থেকে এসছেন নাম বলুন। এই হলো রূপালী দি, দীপ্তি দি, আমাদের ওখানেই থাকে, নেপালগঞ্জ, কলকাতা থেকে এসছেন এই দাদা। এই হচ্ছে স্মৃতিকণা, এই হচ্ছে আমাদের লক্ষ্মীদি। এই দাদা এসছে কোচবিহার থেকে, দাদার নাম দুলাল দত্ত। আর এই হলো সুস্মিতা। আর শোভাদিকে তো মোটামুটি সবাই চেনে, আমাদের উজ্জয়িনী ট্রিপে গিয়েছিল। এই দিদিও অসম্ভব সাহসী, অসম্ভব উদ্দীপনা, ওনার মনের জোর। এত বড় অপারেশন থেকে ওঠার পরও দারুণ উদ্যমের সাথে আমাদের সঙ্গে পথ চলে। এই হচ্ছে প্রদ্যুৎ দা থেকে এসেছি, প্রদ্যুৎ পাল্লা। হ্যাঁ, আরও 3 জন রয়ে গেছেন, ওনারা তার আত্মীয় থাকে এখানে, তাদের সঙ্গে দেখা করতে গেছেন, তাদের হাতেও আমরা গিফট তুলে দেবো। এতক্ষণ ধরে আমরা এখানে বসে গল্পগুজব করছিলাম, করতে করতেই ডিনারের সময় হয়ে গেল। আর ডিনারে আজকে আছে ভাত, তার সাথে ডাল এবং লম্বা লম্বা বেগুন ভাজা, ওপরে পোস্ত ছড়ানো, আলু পোস্ত, তার সাথে রয়েছে যারা ভেজ তাদের জন্য পনির, এবং যারা ননভেজ তাদের জন্য চিকেন, আর যারা রুটি খাবেন তাদের জন্য রুটির অপশান রয়েছে। এবারে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর কালকে আমরা আহমেদাবাদ থেকে রওনা দেব পাটানের উদ্দেশ্যে। আজকে 19শে জানুয়ারি 2026। আজকে আমরা রওনা দেব আহমেদাবাদ থেকে পাটানের উদ্দেশ্যে। আহমেদাবাদ থেকে পাটানের ডিস্টেন্স 127 কিলোমিটার, মোটামুটি ঘন্টা 3 মতন সময় লাগে। আর এখন ব্রেকফাস্ট করে নিচ্ছেন সবাই, ব্রেকফাস্টের পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রওনা দেব। গুড মর্নিং।
এখন আমরা এসে পৌঁছেছি আদালত কি ভাও বা রুদাবাই কি ভাওতে। এই আদালত কি ভাও বা রুদাবাই ভাও এই অঞ্চলের যে কুয়োগুলি নির্মাণ হয়েছিল গুজরাটে, তার মধ্যে একটি। এই আদালত কি ভাও নির্মাণ হয়েছিল 1498 সালের, মানে নির্মাণ কার্য শুরু হয়েছিল। মহারাজা বীর সিং তিনি এর নির্মাণ কার্য শুরু করেন, আর এই মহারাজা বীর সিংয়ের পত্নী ছিলেন রুদাবাই। এই মহারাজা বীর সিং যখন এই কুয়ো নির্মাণ করছেন সেই সময় সুলতান বাঘেলা তিনি গুজরাট আক্রমণ করেন এবং তার সাথে যুদ্ধে মহারাজা বীর সিং মারা যান। সুলতান বাঘেলা তিনি তখন মহারাজা বীর সিংয়ের পত্নী রুদাবাইকে বিয়ের প্রস্তাব দেন। রুদাবাই সেই প্রস্তাবে রাজি হন, কিন্তু তিনি বলেন যে এই যে আমার স্বামী যে কুয়োটি নির্মাণ করছিলেন তার এই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে হবে, তবেই আমি বিয়ে করব। তো তাতে সুলতান বাঘেলা তিনি রাজি হন এবং এই কুয়োটি নির্মাণ সম্পূর্ণ করেন। কিন্তু এই কুয়োটি নির্মাণ হওয়ার পর রানী রুদাবাই তার স্বামীর প্রতি ভালোবাসায় এই কুয়োতেই তিনি আত্মবিসর্জন দেন এবং তারপরের থেকে এই কুয়োটি রুদাবাই কি ভাও নামেও পরিচিতি লাভ করে। এলাকার জনগণ এই কুয়োটিকে অত্যন্ত পবিত্র স্থান মনে করে, এখানকার যে কোনো ধরনের সামাজিক কাজকর্মে এইখানে এসে তারা পুজো দেয়। তো আমরা এখন সেই রুদাবাই কি ভাও বা আদালত কি ভাও সেই ভাওটি আমরা দেখতে এসেছি। আর এখানে টিকিটের মূল্য 25 টাকা করে। যদি আপনি সাথে গোপ্রো বা ওই জাতীয় কোনো ক্যামেরা নিয়ে আসেন তাহলে তার জন্যও 25 টাকা, মোবাইলের জন্য কোনো চার্জ লাগে না। খুব সুন্দর দেখলাম, এত সুন্দর স্থাপত্য, এর ইতিহাসটাও খুব সুন্দর। নিচে গিয়ে দেখে এলাম, খুব ভালো লাগলো। আর ঘোরাঘুরি তো ঘোরা ট্যুর খুব ভালো হচ্ছে। এখন পর্যন্ত হয়েছে সমস্ত কিছু ভালো, মানে এখন পর্যন্ত কিছু মানে খুঁত বার করবো মন করবো বার করতে পারছি না। এই স্টিপওয়েল খুব সুন্দর, এর ইতিহাস স্থাপত্যকলা খুব সুন্দর। আর সর্বোপরি অরিন্দমবাবু নিজে গাইড করছেন, নিজের যথেষ্ট ইতিহাস সমৃদ্ধ, সেটা আরও সবচেয়ে আমাদের উপরেই সমৃদ্ধ করছে। এখন আমরা যাচ্ছি রানী কি ভাও, আর রাস্তায় এক জায়গায় আমরা চা খাবো, কাঠিয়াবাড়ি চা। এক জায়গায় দাঁড়িয়েছি কাঠিয়াবাড়ি চা খেতে। এইখানে সবাই সেই রেস্টুরেন্টে চা আর তার সাথে টুকটাক স্ন্যাক্স যা খাবার খাবেন। কেমন লাগছে চা? দাদা এটা এক্সেপশনাল, সাধারণত এইভাবে কেউ টি ব্রেকের ব্যবস্থা করে না, আমার অভিজ্ঞতা। ব্যাস বাহিনী উঠছে বাসে। এখন চা খেয়ে নিয়ে আমরা রওনা দিচ্ছি রানী কি ভাবের উদ্দেশ্যে। এদিকে আসুন, এদিকে। আমাদের এইখানে পাটানে এসে এখানে লাঞ্চ দেওয়া হচ্ছে, অন রোড লাঞ্চ। এবং এইখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে কোনো জায়গাতে ননভেজ অ্যালাউ করে না। আমাদের আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে ড্রাই চিলি চিকেন, আর এখানে আলুর দম রয়েছে। আমরা এইখানে একটা পার্কের মধ্যে, এইখানে পুরো বিয়ে বাড়িতে যেরকম বুফে সিস্টেম হয় সেই রকমভাবে আমরা এখন লাঞ্চ করছি। এটা ধরুন, আর একটুখানি চিকেন নেবেন, নিয়ে নিন। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। কি দাদা ঠিক আছে তো? দারুণ 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 কেমন হয়েছে? দারুণ, এক্সেলেন্ট, রান্না দারুণ। আমরা আজকে যে পিকনিকের মতন দাঁড়িয়ে খাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স আগে আছে, অনেক ট্যুরে এরমভাবে খেয়েছি, কোনো প্রবলেম নেই, খুব ভালো। ঠিক আছে, দারুণ দারুণ, খুব সুন্দর খাচ্ছে। দারুণ রান্না হয়েছে, রান্না ভালো হয়েছে, খুব সুন্দর রান্না, দারুণ। আমরা এখন এসে পৌঁছলাম রানী কি ভাবের সামনে। এই রানী কি ভাব এটি তৈরি হয়েছিল 1098 সালে। তৈরি করেছিলেন রানী উদয়মতী। চালুক্য বংশীয় রাজা ভীম সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে রানী উদয়মতী এই রানী কি ভাব এটি নির্মাণ করেন।
এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই রানী কি ভাবের যে নিচের অংশটি, সেই অংশের ছবি 100 টাকা নোটের পেছনে আঁকা রয়েছে, তার প্রতিকৃতি। আর এই রানী কি ভাব তৈরি করতে লেগেছিল 20 বছর। আপনার ব্লগ দেখার আমার একমাত্র ভালো লাগার কারণ কিন্তু ওইটা একমাত্র বলবো না, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম ওইটা। আপনি অসাধারণ এক্সেলেন্ট, অনেক ব্লগ আমি দেখি, থ্যাংক ইউ এত সুন্দর। দাদা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের সবার প্রতি খেয়াল রেখেছেন, সবসময় নিরন্তর 24 ঘন্টা দৃষ্টি দিয়ে রেখেছেন, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার বাচনভঙ্গি এবং ধারাভাষ্য সেটা একেবারে ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের। চমৎকার দিদি, ঠিক আছে তো চলুন। এই দিদিকে বলেছি রানী কি ভাবের ওই কুয়োর একেবারে নিচে পর্যন্ত অনেকগুলো সিঁড়ি রয়েছে, নামতে পারবেন না, বলেছি যে ওই পর্যন্ত চলুন, ওপর থেকে দেখুন, তাতেও আনন্দ লাগবে। চলুন আস্তে আস্তে আসুন। আর এই রানী কি ভাবে টিকিটের মূল্য 40 টাকা। ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ নেই, অন্তত আমার কাছ থেকে তো কিছু নিল না। আর মোবাইল নিয়ে ছবি তুললেও কোনো চার্জ নেই। আমাদের 100 টাকার নোটের পেছনে এই জায়গাটার ছবি রয়েছে। ধাপে ধাপে ছবি তুলছে। মিলছে? এখানে আরেকটি ব্যাপার, এখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছেন সকলের ছবি আলাদা আলাদা করে তুলে দিচ্ছেন এবং দারুণ দারুণ সব ছবি, কোনো বিরক্তি নেই, খুব সুন্দর ছবি তুলছেন। অনিন্দ যেমন একটা ছবি তুলেই তারপর বলে আবার এদের দেখুন কত লোক আসছে, হাজার হাজার ডেকে ডেকে বলছে আমরা ছবি তুলে দেবো। সেই অনিন্দ শেখা উচিত এইগুলো। রানী কি ভাও দেখে নিলাম, এরপরে আমরা রওনা দিয়েছি মোধেরা সান টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 50 কিলোমিটার মতো। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছেছি মোধেরা সূর্য মন্দিরে। আমরা একটু আগে যেটা দেখলাম রানী কি ভাব, সেই রানী কি ভাবে যে রানী উদয়মতী, তার হাজব্যান্ডের নাম কি বলেছিলাম? মহারাজা ভীম। সেই মহারাজা ভীম বা ভীমা তিনিই তৈরি করেছিলেন এই সূর্য মন্দির। এটা কোন বছর? এটা হচ্ছে 2026। এর থেকে ঠিক 1000 বছর আগে 1026 সালে তৈরি হয়েছিল এই মোধেরা সূর্য মন্দির। সুলতান মামুদ যখন ভারত আক্রমণ করে তখন শোনা যায় যে এই মহারাজা ভীমা তিনি এই জায়গাটিতে সুলতান মামুদের আক্রমণ প্রতিহত করেছিলেন এবং মহারাজা ভীমার আরাধ্য দেবতা ছিলেন সূর্য। তিনি সেই সূর্যের উদ্দেশ্যে এই স্থলটিকে শক্তিস্থল হিসেবে গড়ে তোলেন এবং এই সূর্য মন্দির নির্মাণ করেন। এই মোধেরা সূর্য মন্দিরের এইটি হলো নাথ মন্দির, আর এইদিকে এইটি হলো মূল গর্ভগৃহ যেখানে সূর্যদেবের মূর্তি অধিষ্ঠিত ছিল, কিন্তু বর্তমানে সেই মূর্তিটি আর নেই। আর এই মন্দিরের নাথ মন্দিরের সামনে দুটি পিলার রয়েছে,
সেই পিলারের মাঝখান দিয়ে ঠিক 21শে জুন অর্থাৎ মহাবিষুবের দিন, যেদিন কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, সেই দিন সূর্যরশ্মি ওই দুটি পিলারের মধ্য দিয়ে নাটমণ্ডপ ভেদ করে গর্ভগৃহের দরজা দিয়ে সোজা সূর্যদেবের উপরে পড়তো এবং সেই দিন এই সূর্যদেবের মূর্তি সম্পূর্ণ আলো এবং অন্ধকার দুটি সমান ভাগে বিভাজিত হতো। এটি এই মন্দিরের একটি আর্কিটেকচারাল ক্যারেক্টারিস্টিক্স। আমাকে আমার শেখার দরকার, সব শেখাবো না। ফুফু হবে না, খেলবো না, তাহলে খেলবো না, খেলবো না, শেখাতে হবে। আবুলিস খেলবো না, শেখাতে হবে, একদম এটা শেখার জন্য 100 টাকা করে। কি হলো এইরকম আরো দারুণ চা খাবো আমরা। ওরে বাবা, সুপার। মোধেরা সান টেম্পল দেখে নিয়ে আমরা বাসে করে ফিরছি। বাসে একটি সিনেমা চালিয়ে দেওয়া হয়েছে, সবাই খুব আনন্দ করে সিনেমা দেখছিলেন। কিন্তু এখন আমরা একটি জায়গায় গুজরাটি স্ন্যাক্স খাবো, মানে ফাফড়া এবং জলেবি। এইখানে আমরা ফাফড়া এবং জলেবি খাবো, ঠিক আছে? সবাই খাবেন তো? হ্যাঁ, দিয়েছে। এই যে এটা হচ্ছে ফাফড়া, এদিকে এটা লঙ্কা, আর এই হচ্ছে জিলিপি। গুড মর্নিং। আজকে 20শে জানুয়ারি, ঘড়িতে এখন সময় সকাল 7টা। আর 7টার সময় দেখুন আহমেদাবাদে এখনও পর্যন্ত ভোরের আলো ভালো করে ফোটেনি, অল্প অল্প আলো ফুটছে। গুজরাট ভারতের পশ্চিমতম রাজ্য, সেই কারণে এখানে সন্ধেও হয় খুব দেরিতে, মানে 7টার সময়ও মোটামুটি আকাশে আলো থাকে। আর তার ফলে সকালে ভোরের আলো ফুটতেও এখানে অনেকটা দেরি হয়। আমরা এখন সবাই তৈরি হয়ে হোটেলের নিচে নেমে এসেছি। আজকে আমরা রওনা দেব স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে। এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি যেতে মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। স্ট্যাচু অফ ইউনিটি দেখে এসে তারপরে আহমেদাবাদ থেকে রাতের ট্রেন ধরে আমরা রওনা দেব সোমনাথের উদ্দেশ্যে। এটাই আমাদের আজকের প্রোগ্রাম। আমাদের সাথে থাকুন, আমাদের প্রোগ্রামের বিভিন্ন অংশগুলি দেখতে থাকুন। আর স্ট্যাচু অফ ইউনিটির সেখানে প্রবেশ করা বা সেখানে কি কি নিয়মকানুন আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ আজকের ভিডিওতে থাকবে। স্ট্যাচু অফ ইউনিটিতে এসে পৌঁছালাম। এখানে এসে এই যে পার্কিংয়ের প্লেস, এখানে আমাদের গাড়ি রাখা হলো এবং সেখানেই আমরা আমাদের লাঞ্চ করে নিলাম। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর তার সাথে ডিমের কারি। তো লাঞ্চ করে নিয়ে এখন আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। আমাদের টিকিটের বুকিং আমরা অনলাইনে করেছি। অনলাইনে টিকিট বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনাদের প্রয়োজন হলে সেটি ইউজ করতে পারেন। আর আমাদের টিকিটের মূল্য
এখানে নিয়েছে 380 টাকা পার হেড, ইনক্লুডিং ভিউইং গ্যালারি। যেখানে পার্কিং করা হবে সেইখানেই কিন্তু এন্ট্রি গেট নয়, এন্ট্রি গেট কিছুটা দূরে। তো এই পার্কিং প্লেস দিয়ে আপনারা হেঁটে এসে সামনে বাসের সার্ভিস পাবেন। এছাড়া এখানে ওই ছোট টোটো আছে, তার মাধ্যমেও যেতে পারেন। তাতে 110 টাকা এক একটি টোটোতে নেয়, এক একটি টোটোতে তিনজন করে যেতে পারেন। আর এই সামনে যে জায়গাটি রয়েছে যেখান থেকে বাসবে, সেখান থেকে আপনারা বাসে করেও একেবারে এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছে যাবেন। আমরা এখন সেই বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। এই দেখুন, এখানে এই হলো বাস স্টপ। এইখানে আপনারা বাসের জন্য অপেক্ষা করতে পারেন। সবাই ডান দিকে দেখো, ডান দিকে দেখো, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছেন? এইখানে আপনাদের অনলাইন টিকিটের কপিটি স্ক্যান করে তারপরে প্রবেশ করানো হবে। আর এই হচ্ছে অনলাইন টিকিটের কপি। আমাদের গ্রুপ বুকিং হয়েছে, যার জন্য এতগুলো নাম রয়েছে। এই পথ দিয়ে আপনাদের টিকিট স্ক্যান করার পরে এই পথ দিয়ে আপনারা প্রবেশ করবেন। এই যে সবাই সারিবদ্ধভাবে প্রবেশ করছেন। টিকিট স্ক্যান করে ভেতরে ঢোকার পরে যদি আপনারা হেঁটে যান স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত, তাহলে এই পথ দিয়ে যাবেন। আর এখানে ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়, সেই গাড়িতে যেতে হলে আপনাদের এইখানে এসে অপেক্ষা করতে হবে। এখানে পর গাড়ি আসতে থাকে। আমাদের দলের সদস্যরা সবাই এখানে গিয়ে অপেক্ষা করবেন গাড়ির জন্য, এবং এই গাড়িতে করে আপনারা গিয়ে পৌঁছাবেন এই যে সামনে দেখছেন স্ট্যাচু অফ ইউনিটি। এইখানে একেবারে স্ট্যাচু অফ ইউনিটির পাদদেশ পর্যন্ত এই গাড়ি আপনাদের নিয়ে যাবে। এই মূর্তিটির তার ভিত্তি থেকে তার উচ্চতা হচ্ছে 240 মিটার, আর শুধুমাত্র মূল মূর্তিটির উচ্চতা 182 মিটার। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা গাড়ি পেলাম, রোদে একেবারে ঝলসে যাচ্ছি। এই ব্যাটারি চালিত গাড়িতে করে আমরা একেবারে এই স্ট্যাচুর পাদদেশে এসে পৌঁছলাম। এরপরে আমরা এই স্ট্যাচু অফ ইউনিটির নিচে যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির ভেতরে প্রবেশ করব। আর এই স্ট্যাচু অফ ইউনিটির ওপর পর্যন্ত যাওয়া যায়। পুরো জায়গাটিতে আপনার এসকালেটার রয়েছে, কাজেই পায়ে হেঁটে বা সিঁড়ি ভেঙে উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই এসকালেটার দিয়ে ওপরে চলে যেতে পারেন। স্টেপ বাই স্টেপ এসকালেটার রয়েছে, কোনো অসুবিধা হবে না। এই যে স্ট্যাচুটি, এই স্ট্যাচুটি 2018 সালের 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মদিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করেন, এবং স্ট্যাচুটি তৈরি করতে খরচ হয়েছিল 2889 কোটি টাকা। এবং এই বিশাল প্রজেক্ট 5 বছর ধরে এই প্রজেক্টটি, অর্থাৎ ঐক্যের যে মূর্তি, এই মূর্তি সম্পূর্ণ হয়েছিল। এই লিফটে করে এখন আমরা সবাই ভিউইং গ্যালারিতে যাচ্ছি। আর এইখানে সমস্ত স্ট্যাচুগুলির হাইট দেওয়া আছে। এই স্ট্যাচু অফ ইউনিটির হাইট হচ্ছে 182 মিটার। আমরা এতক্ষণ ধরে যে স্ট্যাচু অফ ইউনিটি মূর্তিটি দেখছিলাম, সেই মূর্তির ঠিক বুকের উচ্চতায় আমরা এখন উঠে এসেছি এই লিফটে করে।
এই লিফটের ওই স্ট্যাচু অফ ইউনিটির বুকের কাছে যে সর্দারজির বুকের কাছে যে দ্বিতীয় বোতামটি রয়েছে সেই বোতামের জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে এই দিকে যে ড্যামটি দেখা যায় এটি হলো সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদীর উপর নির্মিত। এই স্ট্যাচু অফ ইউনিটি দেখে আমরা এখন ফিরে আসছি। স্ট্যাচু অফ ইউনিটি সত্যিই ভারতের গর্ব। এই রকম বিশ্বের উচ্চতম স্ট্যাচু, সেটা সবাই আমরা সেটা নিয়ে গর্ববোধ করি। কিন্তু এখানকার কতগুলো বিষয় যেগুলো আমি আপনাদের কাছে বললাম, যে এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তারপরে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত মানে যাওয়ার সময় যে ব্যাটারি চালিত গাড়িটি পেয়েছি প্রায় মিনিট 15 দাঁড়াবার পর, ফেরার পথে প্রায় আমি 1 ঘন্টা মতন ওই স্ট্যাচুর নিচে দাঁড়িয়েছিলাম। কোনো ব্যাটারি চালিত গাড়ি নেই। এবং আসুন আপনারা আস্তে আস্তে আসুন, হাঁটতে থাকুন। এবং আমি ওখানকার হেল্প ডেস্কে গিয়ে বললাম, ওনারা বললেন যে গাড়ি আ যায়গি। এই আ যায়গিটা 1 ঘন্টার মধ্যে হয়নি। আমাদের সাথে কয়েকজন সিনিয়র সিটিজেন রয়েছেন এবং তাদের পায়ের অবস্থা সত্যিই খুব খারাপ। আমি একজনকে রিকোয়েস্ট করলাম যে আপনি একটুখানি একটা গাড়ি আনার ব্যবস্থা করুন। কেউ কোনো সাহায্য করলেন না। আমি এখানে হুইল চেয়ারের জন্য চেষ্টা করলাম, এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে, কিন্তু কোনো হুইল চেয়ার পাওয়া গেল না। একজনকে বললাম যে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, বললাম যে একটু অ্যাম্বুলেন্সটি করে এনাদেরকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন, সেটিতেও কেউ রাজি হলেন না। সবাই বলছে আপ গেট পর যাকে বাত কিজিয়ে। এবার গেট পর যাকে বাত করলে তখন বলছে যে আ যায়গি গাড়ি। ব্যাটারি কার পেরে 15 মিনিট দাঁড়িয়ে পেয়েছিলাম। ফেরবার পথে আমরা যখন নেমে দাঁড়িয়েছি 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করছিলাম, কোনো ব্যাটারি কার পাইনি। যখন আমরা একটা গুজরাটকে মডেল স্টেট বলি, এই হচ্ছে মডেল স্টেটের নমুনা। তো আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, পায়ে ব্যথা, অসুস্থ লোক, তাদের এইভাবে হেঁটে হেঁটে এতটা পথ যেতে হচ্ছে। কাউকে দিয়ে কোনো হেল্প পাওয়া যায়নি। বারবার রিকোয়েস্ট করা হচ্ছে গাড়ি আনিয়ে দিন, কেউ কোনো আমাদের হেল্প করেনি। তো আমাদের এই কষ্ট করে এখন ফিরতে হচ্ছে হেঁটে হেঁটে এই এতটা রাস্তা। এই গেট থেকে শুরু করে স্ট্যাচু পর্যন্ত প্রায় অন্তত 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতন রাস্তা, এবং যেখানে গাড়ি দাঁড়ায় সেখান থেকে পুরোপুরি প্রায় 2 কিলোমিটার। এতটা রাস্তা এইভাবে হেঁটে যাতায়াত করা খুব কষ্ট। এখানকার যারা কর্তা ব্যক্তি, যারা এখানকার দায়িত্বে রয়েছেন, তাদের কিন্তু এই বিষয়টি ভাবা দরকার। শুধুমাত্র দেখতে সুন্দর করে একটি মানে অসাধারণ স্ট্যাচু বানালেই হলো না, এই সুবিধাজনক দিকগুলোর দিকেও নজর দেওয়া দরকার। আহমেদাবাদ ভ্রমণ সেরে নিয়ে এখন আমরা এসে পৌঁছেছি আহমেদাবাদ জংশন স্টেশনে। এখান থেকে রাত্রি 10টা 10 মিনিটের সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস ধরে আমরা আগামীকাল সকাল 6টা 50 মিনিটে গিয়ে পৌঁছাবো সোমনাথ। আহমেদাবাদ আমরা 2 দিন খুব ভালো ঘুরলাম, এবং আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই আহমেদাবাদ ভ্রমণের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।